বাট হোয়েন ইউ আর স্পেন্ডিং টুমরোস মানি টুডে, অর্থাৎ আগামী দিনের ইনকামকে যখন আপনি আজকে খরচ করছেন, রিমেম্বার ইউ আর ইন সিরিয়াস ট্রাবল, ইউ আর ইন এ ট্রাপ। অধিকাংশ মধ্যবিত্ত জীবনে কখনো ধনী হতে পারে না, তারা মধ্যবিত্তই থেকে যায়। কারণটি হলো মধ্যবিত্তরা টাকা পয়সার বিষয়ে বা অর্থনৈতিক প্ল্যানিংয়ের বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে। অথচ তারা যদি এই ভুল সিদ্ধান্তগুলোকে সংশোধন করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারত, তাহলে অধিকাংশ মধ্যবিত্তের পক্ষেই কিন্তু জীবনে ধনী হওয়া সম্ভব ছিল। আজকের এই ভিডিওতে আমি মূলত মধ্যবিত্তরা করে এরকম 7টি মারাত্মক ভুল নিয়ে আলোচনা করব। দেখুন, আপনি জীবনে ধনী হবেন কিনা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবেন কিনা, এটি কখনোই আপনি কত টাকা ইনকাম করছেন, অর্থাৎ আপনার ইনকাম কম না বেশি, এর উপর নির্ভর করে না, বরং এটি নির্ভর করে আপনি যে ইনকাম করছেন বা যে টাকা বেতন পাচ্ছেন তাকে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে সঠিকভাবে সেটিকে ব্যবহার করতে পারছেন কিনা তার উপরে। আর এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। দেখুন, এই বইটি আপনাকে একটি ক্লিয়ার গাইডলাইন প্রদান করবে, যেটি অনুসরণ করলে আপনি ধীরে ধীরে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাবেন, ধীরে ধীরে আপনি ধনী হয়ে উঠবেন। তাই আমার পরামর্শ হলো 2 কাপ কফি স্কিপ করে দয়া করে এই বইটি কিনুন এবং পড়ার চেষ্টা করুন, কারণ এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশ হবেন না। যারা বইটি ক্রয় করতে আগ্রহী তারা দয়া করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখুন, মধ্যবিত্তরা যে ভুলগুলো করে তার মধ্যে 1 নম্বরে অন্যতম যে ভুলটি করে সেটি হলো তারা তাদের ইনকাম বাড়লেই তারা তাদের লাইফ স্টাইলের ইনফ্লেশন ঘটায়, অর্থাৎ তারা তাদের জীবন মানের উন্নতি ঘটায়। দেখবেন মধ্যবিত্তদের যদি বেতন বাড়ে বা কোনোভাবেই ইনকাম বাড়ে, তারা তাদের ফোন, তারা তাদের ড্রেস, তারা তাদের গাড়ি, তারা তাদের বাড়ি এসব পরিবর্তন করে জীবন মানকে আপগ্রেড করার চেষ্টা করে। জীবনের গণিত বা অঙ্ক খুবই সহজ। আপনি যা ইনকাম করেন আর আপনি যা খরচ করেন, এ দুটোকে মাইনাস করলে আপনার হাতে যা থাকবে সেটি হলো সেভিংস বা সারপ্লাস। আপনি জীবনে বড় কখন হবেন জানেন? যখন আপনার সেভিংস বা সারপ্লাস বড় হবে, ধীরে ধীরে বাড়তে থাকবে, তখনই আপনি জীবনে কিন্তু বড় হবেন, ধনী হয়ে উঠবেন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবেন। কিন্তু যদি কোনো কারণে আপনার বেতন বাড়ে বা ইনকাম বাড়ে, আপনি যদি সেটিকে আপনার জীবন মান উন্নয়ন ঘটানোর কাজে ব্যবহার করেন, তাহলে আপনার সারপ্লাস মানি বা সেভিংস আপনার থাকবে না। আর সারপ্লাস মানি বা সেভিংস না থাকলে আপনি কখনো ইনভেস্টমেন্ট করতে পারবেন না। ধনী হওয়ার জন্য অবশ্যই ইনভেস্টমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই ইনভেস্টমেন্ট করতে হবে। আর এই ভুলটি অধিকাংশ মধ্যবিত্ত করে যে তাদের ইনকাম বাড়লেই সেটিকে দিয়ে তারা তাদের লাইফস্টাইল ইনফ্লেশন ঘটায়, অর্থাৎ লায়াবিলিটি কেনে, যে কারণে তারা ওই মধ্যবিত্তের বৃত্ত থেকে, ওই র্যাট রেস থেকে কোনোদিন আর বের হতে পারে না। সুতরাং আপনি যদি জীবনে মধ্যবিত্তের শৃঙ্খল ভেঙে নিম্ন মধ্যবিত্ত বা গরিবের শৃঙ্খল ভেঙে ধনী হতে চান, তাহলে 1 নাম্বার শিক্ষাটি মনে রাখবেন, সেটি হলো আপনার যদি ইনকাম বাড়ে বা বেতন বাড়ে, সেই টাকাটি দিয়ে আপনি হঠাৎ করে আপনার জীবনমানের উন্নতি ঘটাতে যাবেন না। অন্তত জীবনের প্রাথমিক কিছু বছরে ওই বাড়তি ইনকাম বা বেতনটিকে আপনি সারপ্লাস হিসাবে কোথাও ইনভেস্টমেন্ট করুন, কারণ এই ইনভেস্টমেন্ট থেকেই ভবিষ্যতে আপনার সম্পদ বা অ্যাসেট তৈরি হবে, যে অ্যাসেট আপনাকে ওই বৃত্ত থেকে বের করে নিয়ে আসবে, আপনার ইনকাম বাড়িয়ে দেবে। মধ্যবিত্তরা 2 নাম্বারে যে মারাত্মক ভুলটি করে সেটি হলো নট হ্যাভিং এমার্জেন্সি ফান্ড। দেখুন, দুঃখের বিষয় কি জানেন? অধিকাংশ মধ্যবিত্তের তো এমার্জেন্সি ফান্ড নেই, বরং তারা জানেই না যে এমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিল বলে জীবনে একটি বিষয় রয়েছে। আপনার জীবনে হঠাৎ করে যে কোনো বিপদ আপদ নেমে আসতে পারে, আপনার ইনকাম বন্ধ হয়ে যেতে পারে, চাকরিটি চলে যেতে পারে, আপনি অসুস্থ হতে পারেন। আপনার ইনকামটি যদি বন্ধ হয়ে যায়, তাহলে নতুন একটি ইনকাম স্ট্রিম বা ইনকাম সোর্স আবার তৈরি করতে বা খুঁজে পেতে আপনাকে একটা সময় লাগতে পারে, 3 মাস, 6 মাস, 1 বছর সময় লাগতে পারে। এই সময়টিতে যদি আপনার হাতে যদি একটি
উদ্বৃত্ত টাকা না থাকে, একটি ফান্ড না থাকে, তাহলে আপনার পরিবার মারাত্মকভাবে ক্রাইসিসে পড়বে, সমস্যার মধ্যে পড়বে। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত একটি করে এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখা। যেন, আমি বলছি না যে আমাদের জীবনে বিপদ আপদ আসবেই, যদি আসে তাহলে আমরা যেন সেটি মোকাবেলা করে দাঁড়িয়ে থাকতে পারি, পরবর্তীতে আরেকটি কাজ খুঁজে নিতে পারি। তার জন্য আপনার প্রতি মাসে যে মাসিক খরচ হয় ন্যূনতম তার 3 মাসের সমপরিমাণ টাকা আপনার একটি ফান্ডে রাখতে হবে। তবে সবচেয়ে ভালো হয় 6 মাস বা 1 বছরের সংসার খরচের সমপরিমাণ টাকা যদি আপনি এই ফান্ডটিতে রাখতে পারেন। মধ্যবিত্তরা 3 নম্বরে যে মারাত্মক ভুলটি করে সেটি হলো নট রিপেইং লোনস, অর্থাৎ তারা লোন পরিশোধ করতে গড়িমসি করে। দেখুন, আজকের এই দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি শতকরা 95% মধ্যবিত্তেরই কোনো না কোনো ফরম্যাটে লোন রয়েছে। লোন ছাড়া মানুষ আপনি সহজে খুঁজে পাবেন না। এখন দেখুন, আপনার লোন থাকতে পারে, আপনি হয়তো লোনে জড়িয়ে যেতে পারেন। এখন এমনটা হয় যে আপনার হাতে কখনো কখনো বাড়তি কিছু ইনকাম আসে, কিংবা আপনার ইনকাম কিন্তু বেড়ে যেতে পারে। এখন এই যে বাড়তি ইনকাম বা হঠাৎ আসা টাকা, সেটি দিয়ে আপনি যদি লোনকে পরিশোধ না করেন, তাহলে ওই লোনের ঘানি টানতে টানতে আপনাকে উচ্চ হারে একটি সুদ কিন্তু ব্যাংকে প্রদান করতে হয়। অথচ আপনি সেটি রিপে না করে আপনি ওই টাকাটি দিয়ে আপনার জীবনমানের উন্নতি করার চেষ্টা করছেন, আপনি ঘুরতে যাচ্ছেন, আপনি এসি কিনছেন, আপনি গাড়ি কিনছেন। সবার আগে জরুরি হচ্ছে আপনার ওই লোনের দায় থেকে বেরিয়ে আসা, কারণ ওটি হাই ইন্টারেস্ট ডিমান্ড করছে। আপনাকে কিন্তু ধীরে ধীরে লোন নিস্তেজ করে দিচ্ছে, জোকের মতো রক্ত চুষে। সুতরাং যদি জীবনে ধনী হতে চান বা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে চান, তাহলে এই প্রিন্সিপালটি মনে রাখবেন। আপনার হাতে যদি কখনো অতিরিক্ত টাকা আসে, বাড়তি ইনকাম হয়, কিংবা আপনার ইনকাম বাড়ে, তাহলে আপনার লোন থাকলে সেই বাড়তি ইনকাম দিয়ে সবার আগে আপনি আপনার সেই লোনকে রিপে করবেন, অর্থাৎ পরিশোধ করবেন। মধ্যবিত্তরা 4 নম্বরে যে ভুলটি করে সেটি হলো বাইং লায়াবিলিটিস রাদার দ্যান অ্যাসেটস। দেখুন, মধ্যবিত্তরা তাদের ইনকাম যদি বাড়ে বা তাদের হাতে যদি টাকা আসে, তাহলে তারা কি করে জানেন? তারা সেই টাকা দিয়ে লায়াবিলিটি বা দায় কেনার জন্য ব্যস্ত হয়ে যায়। লায়াবিলিটি বা দায় কোনগুলো? যেগুলো কিনলে সেগুলো আপনার আরও খরচ বাড়িয়ে দেবে এবং দিনে দিনে সেগুলোর দাম আরও কমতে থাকবে। এগুলোকে বলা হয় লায়াবিলিটি। দেখবেন, মধ্যবিত্তের টাকা হলে তারা ফোন পাল্টাবার চেষ্টা করে, তারা এসি কেনার চেষ্টা করে, তারা গাড়ি কেনার চেষ্টা করে, তারা বাড়ি কেনার চেষ্টা করে। এগুলো হলো লায়াবিলিটি, যেগুলো আপনার খরচ বাড়িয়ে দেয়। অথচ ধনীরা কী করে জানেন? ধনীরা কিন্তু জীবনের প্রাথমিক কিছু পর্যায়ে তাদের বাড়তি ইনকাম বা টাকা দিয়ে তারা লায়াবিলিটি না কিনে তারা কিন্তু অ্যাসেট কেনে, অর্থাৎ সম্পদ তৈরি করে বা বিনিয়োগ করে ওই টাকাগুলোকে। যে বিনিয়োগ বা অ্যাসেটগুলো ভবিষ্যতে তাদের জন্য আরও বেশি বেশি ইনকাম নিয়ে আসতে থাকে। আর এভাবে একের পর এক অ্যাসেট তৈরি করার ফলে দেখা যায় যে একটা সময়ে তাদের ওই অ্যাসেট দিয়েই তাদের প্রচুর ইনকাম তৈরি হয়, যেটি দিয়ে পরবর্তীতে তারাও কিন্তু লায়াবিলিটি কেনে। আপনি একটা ফোন না কিনে, যদি সেই ফোনটি দামি ফোন না কিনে যদি সেই অল্প দামি একটি ফোন কিনে বাদ বাকি টাকাটি দিয়ে অন্তত একটি গরুও ক্রয় করেন, তাহলে ধীরে ধীরে ওই একটি গরু থেকে আপনার একটি গরুর ফার্ম হয়ে যেতে পারে। দেখুন, এটা সম্পূর্ণই একটি দৃষ্টিভঙ্গিগত ব্যাপার। আপনি বিষয়টিকে কীরকম দেখছেন তার উপরে নির্ভর করবে আগামী দিনে আপনি কোন পথে এগিয়ে যাবেন, ধনী হবেন নাকি মধ্যবিত্ত থাকবেন নাকি গরিব হবেন। সুতরাং চেষ্টা করবেন, যদি মধ্যবিত্তের বৃত্ত ভেঙে আপনি বেরিয়ে আসতে চান, তাহলে অতিরিক্ত ইনকাম বা টাকা হলেই সেটি দিয়ে লায়াবিলিটি না কিনে অ্যাসেট তৈরি করার চেষ্টা করুন। মধ্যবিত্তরা 5 নম্বরে যে ভুলটি করে সেটি হলো, তাদের কাছে কোনো রকম টাকা পয়সা হলে, একটু পরিস্থিতি বা অবস্থার উন্নতি ঘটলে তাদের অহংকার বেড়ে যায়। দেখুন, অহংকার কিন্তু পতনের মূল। দেখবেন, কিছু টাকা পয়সা হলেই বা পরিস্থিতি একটু পরিবর্তন হলেই তাদের আচার আচরণে, তাদের কথাবার্তায়, মানুষের প্রতি তাদের যে বিহেভিয়ার, এগুলো পরিবর্তিত হয়ে যায়, এগুলোতে অহংকার প্রকাশ পায়। একটা কথা মনে রাখবেন, যে গাছগুলোর ফল তেমন একটা খাওয়া যায় না, দেখবেন তার মাথা আকাশ ঊর্ধ্বমুখী থাকে। আর যে ফলগুলো মানুষ খেতে পারে, যে গাছগুলোতে বেশি ফল হয়,
দেখবেন সেগুলো মাটির দিকে নত হয়ে থাকে। সুতরাং একটা কথা মনে রাখবেন, আপনি যদি জীবনে বড় হন, ধনী হয়ে ওঠা শুরু করেন, যত বেশি ধনী হয়ে ওঠার চেষ্টা করবেন ও উঠতে থাকবেন, তত বেশি আপনাকে নত হতে হবে, তত বেশি আপনার চোখ মাটির দিকে থাকতে হবে। অহংকার কিন্তু আপনার পতনের সূচনা ঘটাবে। সুতরাং একটু পরিস্থিতি পরিবর্তিত হলে কখনোই অহংকারী হয়ে উঠবেন না। মধ্যবিত্তরা 6 নম্বরে যে ভুলটি করে সেটি হলো বাইং লাক্সারি অন ইএমআই। দেখবেন অধিকাংশ মধ্যবিত্তই কিন্তু এই রোগে আক্রান্ত, অর্থাৎ তারা বিলাসবহুল বস্তু বা জিনিস তারা লোনে বা কিস্তিতে বা ইএমআইতে ক্রয় করে। দেখুন, একটি কথা হলো কি জানেন, হোয়েন ইউ আর স্পেন্ডিং ইয়েস্টারডেস মানি টুডে, অর্থাৎ যতক্ষণ আপনি গতকালকের টাকা আজকে খরচ করছেন, দেন ইউ আর ওকে। বাট হোয়েন ইউ আর স্পেন্ডিং টুমরোস মানি টুডে, অর্থাৎ আগামী দিনের ইনকামকে যখন আপনি আজকে খরচ করছেন, রিমেম্বার ইউ আর ইন সিরিয়াস ট্রাবল, ইউ আর ইন এ ট্রাপ, এবং এটি একটি ডিজাস্টার। এখন আগামী দিনের টাকা আমরা কিভাবে আজকে খরচ করি? মধ্যবিত্তরা, নিম্ন মধ্যবিত্তরা এটাই করে। আপনি এই যে ইএমআইতে ক্রয় করছেন, লোনে কোনো কিছু ক্রয় করছেন, এর অর্থ কি? এই টাকাগুলো আপনি এখন দিচ্ছেন না, আপনি আগামী দিনে যে ইনকাম করবেন সেই ইনকাম দিয়ে ধীরে ধীরে ইএমআই পরিশোধ করবেন। টাকাগুলো কিন্তু এখন আপনার হাতে নেই, আগামী দিনের ইনকামকে আপনি এখনই বন্ধক রেখে কেনাকাটা করছেন। আর এই ফাঁদে যদি একবার আপনি ঢুকে পড়েন, তাহলে সহজে কিন্তু বের হতে পারবেন না। আমার সহজ পরামর্শ হলো, লাক্সারি বিলাসবহুল কোনো বস্তু বা জিনিস, ঘুরতে যাওয়া, বিয়ে শাদী, গাড়ি, এগুলো কখনোই আপনি কিস্তিতে ক্রয় করবেন না। সহজ প্রিন্সিপাল মনে রাখবেন, লেট ইওর অ্যাসেটস বাই ইওর লাক্সারি, অর্থাৎ অ্যাসেট তৈরি করুন, সম্পদ তৈরি করুন, সেই সম্পদ দিয়ে যে প্রফিট বা লাভ আসবে সেখান থেকে আপনি লাক্সারি ক্রয় করবেন। মধ্যবিত্তরা 7 নম্বরে যে ভুলটি করে, সর্বশেষ আজকে যে আলোচনা করব সেটি হলো তাদের ইন্স্যুরেন্স না থাকা। এই ইন্স্যুরেন্স শুনলেই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের গায়ে কিন্তু জ্বর উঠে যায়, তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। দেখুন, আমি বহু পরিবারকে দেখেছি, বহু মানুষকে দেখেছি, হঠাৎ একটা অসুস্থতার কারণে তাদের জায়গা জমি গিয়েছে, স্বর্ণ গিয়েছে, চাকরি গিয়েছে, হাই সুদে মানে উচ্চ সুদের লোনের ফাঁদে কিন্তু তারা জড়িয়ে পড়েছে। আপনি গরিবী থেকে কতটা দূরে দাঁড়িয়ে আছেন জানেন? আপনি গরিবী থেকে শুধুমাত্র মধ্যবিত্ত হিসাবে একটি অসুস্থতার ফারাকে দাঁড়িয়েছেন। অর্থাৎ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন না, হঠাৎ যদি একটি বড় রকমের অসুস্থতা চলে আসে আপনার বা আপনার পরিবারের কারো, আপনি মুহূর্তেই গরিব হয়ে যাবেন। সুতরাং জীবনে 2টি ইন্স্যুরেন্স করবেন, একটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স আর একটি হলো হেলথ ইন্স্যুরেন্স, যদি নিজেকে ঝুঁকিমুক্ত করতে হয়। লাইফ ইন্স্যুরেন্সটি অবশ্যই যে কোনো টার্ম প্ল্যান করবেন। তো এই ইন্স্যুরেন্স, আমি কিন্তু কোনো ইন্স্যুরেন্সের এজেন্ট না। আপনারা অনেকে মনে করেন ইন্স্যুরেন্সের কথা বলতে গেলে যে আমি বোধহয় ইন্স্যুরেন্সের কোনো এজেন্ট। ভাই, আমি কখনো কোনো ইন্স্যুরেন্সের নাম বলি না। যাই হোক, আজকের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে দয়া করে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।